আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। ওরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে। নির্বাচন 12 তারিখ এবং নির্বাচন সম্ভবত হতেই যাচ্ছে এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি। তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি। প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনায় গিয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে তিনজন প্রথিতযশা ব্যক্তি। তার মধ্যে একজন রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদিন মালিক, আরেকজন হলো নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা সকালে ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন, কিন্তু কি নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে তিনজনই একদম মুখ বন্ধ করে রেখেছেন, কেউ কোনো কথা বলেননি। কিন্তু তারপরেও যতটুকু জানতে পেরেছি যে তিনজন ডক্টর ইউনূসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন, কিন্তু কনভিন্স তো হনইনি, উল্টো তাদেরই ভাষ্য যে ইউনূস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বের করে দিয়েছেন। সুতরাং কেন গিয়েছিলেন? আবার আজকে হাইকোর্টে সহস্রাধিক আইনজীবী মিছিল করেছে। তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো এটার সাথে যদি সকালে তিনজনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি, হয়তো তারা গণভোট, সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন। এবং ডক্টর ইউনূস তারাও বলেছেন, আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস তো আসলে কারো কথা শোনেন না। তো সকালে তিনি কারো কথা শোনেননি। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রে 400 গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেটিকুলাস ডিজাইন হচ্ছে। সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম, কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে, সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল। কিন্তু তারা জানেন না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না। অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে, এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে। সুতরাং নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনূস প্রশাসন এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে। নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন। এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফজুর এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন। যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি, আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গন্ডগোল, ওর সাথে ওর গন্ডগোল, কিন্তু আসলে এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান। এই তিনজন এতটাই একসাথে কাজ করেছেন গত 17 মাস যে একজন বললেন যে তারা আসলে তিনজন একই মায়ের পেটের সন্তান। তো এই ক্যান্টনমেন্টের মধ্যে হা ভোটের প্রচারণা চলেছে, এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে। যশোর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে সেজন্য তারা ওপেন কাজ করেছেন, তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন। তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে বিএনপি কি করবে? বিএনপিও তো এগুলো জানে, এমন তো না যে বিএনপি এমন যায় না। যেমন জামাত কি করেছে, তারা বুথ জ্যাম টেকনিক অ্যাপ্লাই করবে। বুথ জ্যাম টেকনিক হলো একদম শুরু থেকে, ধরেন প্রথম 500-1000 আপনার সমর্থক থাকবে, আপনার কর্মীরা থাকবে। তো ন্যাচারালি এবং তারা ভোট প্রদান পদ্ধতিতে মানে প্রদানের গতিটাকে স্লো করে দেবে।
তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা 2-3 ঘন্টা ওয়েট করে চলে যাবে, আবার অনেকে বাসার থেকে শুনবে যে ওরে বাবা বিশাল লাইন, তারা এর এমুকও আসবে না। তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত। তারা প্রচুর বোরকা কিনেছে, এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস ভোট দিতে পারে। তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে, জাল ব্যালট পেপার, তারা সিল বানিয়েছে। এসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে। এবং জামাত দুদিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে থ্রেট করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না, এই থ্রেটটাও করে আসছে। সো জামাত কিন্তু এই নির্বাচনে ইউনূসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায়, ওয়াকারদের সহায়তা, ওয়াকার এবং ক্যান্টনমেন্টে বিভিন্ন মসজিদের ইমামরাও হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এবং ওয়াকারের যারা খুব কাছের তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য, কারণ এখানে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। তো এখন ডিপি ওয়ার্ল্ড যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত, বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন, তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে। এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হলো যে ডক্টর ইউনূস তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন। এবং তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র 18 মাসের মাথায় চলে যাচ্ছেন, এইটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না। তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র 18 মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে, এটা তার কল্পনাতেও ছিল না। তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন। 2007 সালে 111-এর সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন তিনি 10 বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান, কমপক্ষে 5 বছর। কিন্তু তখন জেনারেল মঈনরা এটা রাজি হয় নাই, কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে, 10 বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার। তারপরে তিনি লেগেছিলেন। এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছে থাকতে চান। এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, স্যার আপনি 50 বছর থাকেন, এটা কিন্তু সেখান থেকেই এই প্রচারণাটা চালানো হয়েছে। এবং ইউনূস সেন্টার পয়সা দিয়ে এই প্রচারণাটা চালিয়েছে। কিন্তু কেন 18 মাসের মাথায় চলে যেতে হচ্ছে, এটা নিয়েই ডক্টর ইউনূসের ভীষণ দুঃখ। তিনি ব্যক্তিগত আলাপে সেখানে কয়েকজন আমলা ছিলেন, তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে। কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে, এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দাগালেন, ভারতের 7 সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন, 7 সিস্টারকে অস্থির করবেন, এবং আসার পরেও বলেছেন। তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন, তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন। এবং আমেরিকা ভারতের সাথে মিশে গেছে, আমদুদ মিলে গেছে, এখন আটি ইউনূস পড়ে আছে। আর আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার হয় না, সুতরাং ডক্টর ইউনূসকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। এবং পলিসি লেভেলের শেষ দিকে যা কথাবার্তা আমেরিকা ডক্টর খলিলকে বলতেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা ডক্টর ইউনূসের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করতেন না। তারা ডক্টর ইউনূসের উপরে এতটাই ফেড আপ ছিল। ডক্টর ইউনূস যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন তিনি ফেল করেছে। আগেও বলেছি যে করিডোর, এই যে মিয়ানমারের সাথে করিডোর দেওয়া, সেখানে তিনি ফেল করেছেন। পোর্টটা দিয়েও দেখেন আলটিমেটলি স্ট্যান্ড করতে পারলো না। দেশে সুশাসন বলে তো তিনি কিছু এস্টাবলিশ করতে পারেননি, তিনি মবের শাসন এস্টাবলিশ করেছেন, তিনি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। এবং দেখেন তিনি আসার পরে কিন্তু প্রথম দিকে খুব বিদেশে ইন্টারভিউ দিত, প্রতি মাসে সদল বলে বিদেশে যাইতো, এখন কিন্তু তার আর ইন্টারভিউ তেমন আমরা দেখি না, তার বিদেশ সফরও বন্ধ হয়ে গেছে। সো এই সব মিলিয়ে ডক্টর ইউনূস খুব বাটে আছে, এবং যমুনায় বিদায়ের সুর বেজে গেছে। তাকে মোটামুটি এক ধরনের, তিনি তো সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন, এখন তিনি নিজে অপমানিত হয়ে বিদায় নেবেন। শেষ চেষ্টা তিনি করবেন তার পছন্দের দলটাকে ক্ষমতায় আনার জন্য, এবং তিনি মোটামুটি যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতায় আনতে চাইবেন। কিন্তু সেটা তারা পারবেন কিনা, নির্বাচন যেদিন শেষ হবে, নির্বাচন শেষ হবে বিকেলে, তারপর থেকেই
দেখবেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এবং তারা কে কিভাবে নির্বাচনী ফলাফলটাকে নিজেদের অনুকূলে আনতে চায় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আওয়ামী লীগের নির্বাচন বর্জন, প্রবাসীদের ভোট, এগুলো নিয়ে আমি পরে কথা আসসালামু বলবো। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে শনিবার 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2026। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কিছু ঠিক রাখেন তবে আর মাত্র 4 দিন পরেই নির্বাচন, 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। এবং এটা যেন তেন নির্বাচন নয়, 15 বছরের অবিরত একটি শাসক গোষ্ঠী মারাত্মক একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজয়, পতন এবং পলায়ন। আর দেশের মধ্যে যারা আছেন নেতৃস্থানীয় প্রায় সবাই আত্মগোপন। অন্যদিকে যারা মূল চালিকার শক্তি হিসেবে নির্বাচনের মাঠে খেলছেন, তাদের প্রধান নেতা প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন। শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ তারা সরকারের দমন পীড়নে রীতিমতো তটস্থ ছিলেন, অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, কেউ কেউ সরকারের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন। ফলে কি হলো, 17 বছর ধরে রাজনীতির যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্র নষ্ট হয়ে গেছে। গণতন্ত্রের যে চিরাচরিত আওয়াজ, সেই আওয়াজ বিশেষ করে 2014 সন থেকে কার্যত ধীরে ধীরে কমতে থাকে এবং সেই আওয়াজ আমরা এখনো পর্যন্ত বের করতে পারছি না। আমাদের যারা বড় বড় সাংবাদিক, তারা ভয়ে থরথর করে কাঁপছেন। যারা বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, জাতির বিবেক, প্রায় সবাই মুখ বন্ধ করেছেন। কিছু তরুণ, কিছু তরুণী তারা কথাই বলছেন, কিন্তু সে কথা জাতীয় স্বার্থ নয়, বরং অপরকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, অপমান করা, এই অভিব্যক্তিগুলোই তাদের বক্তব্যে ফুটে উঠছে। শাসন ক্ষমতা যারা আছেন তারা অনভিজ্ঞ রাজনীতির ব্যাপারে। দ্বিতীয়ত হলো, রাজনীতিবিদ এবং রাজনীতিকে তারা কখনই ভালোবাসেননি, উল্টো ঘৃণা করেছেন। এদের একটা অংশ টাকা উপার্জনকে নিজেদের ধ্যান জ্ঞান মনে করেন এবং যে কোনো মূল্যে দেশের স্বার্থ, নিজের স্বার্থ, এমনকি নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে হলেও তাদের টাকা উপার্জন করতে হবে, এইরকম বহু ইতিহাস তাদের অনেকের রয়েছে। যারা শাসন কার্যে নিয়োজিত তাদের বিরাট একটি অংশের নৈতিক চরিত্র নেই বললেই চলে। এদের অনেকের পারিবারিক জীবন ত্রুটিপূর্ণ, সামাজিক জীবন সংকটাপন্ন এবং রাজনৈতিক জীবন নেই বললেই চলে। এখন এই মানুষের পরিচালনায়, নেতৃত্বে একটি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা যারা 15টি বছর ধরে পালিয়েছিলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, অথবা প্রাণ ভয়ে, টাকার লোভে কেউ কেউ গাদ্দারি করেছেন নিজের দলের সঙ্গে, আর কেউ কেউ নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করে আওয়ামী লীগের সঙ্গে দালালি করেছেন, দাবিদারি করেছেন, গোপনে গোপনে তাদের তথ্য দিয়ে তাদেরকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। এই হলো রূঢ় বাস্তবতা। এখন সেই বাস্তবতায় আপনি যদি একটা নির্বাচন অনুষ্ঠান করেন, আমার কাছে মনে হচ্ছে কি যে ধরুন অনেকগুলো রোগী দীর্ঘদিন ধরে আইসিইউতে আছেন, তাদেরকে মূলত আইসিইউতে বাঁচিয়ে রাখা হলো। মুখ দিয়ে খাবার খাচ্ছেন না, নিজের ইচ্ছায় পায়খানা পেশাব করছেন না, আইসিইউতে যাওয়া হয়। সব কাজগুলো ডাক্তার, নার্স এবং মেশিনে করছে। এই মানুষগুলো হঠাৎ করে এনে রাজপথে ছেড়ে দিয়ে বললেন যে তোমরা একটা দৌড় দাও, ম্যারাথনের দৌড়। সেক্ষেত্রে সেই আইসিইউ রোগীদের যে অবস্থা হবে, আমাদের রাজনীতির অবস্থা এখন কি তার চাইতে খুব ভালো, নাকি অপ্রাসঙ্গিক? আইসিইউর প্রসঙ্গটি অপ্রাসঙ্গিক, নাকি সত্যিকার অর্থেই যা হচ্ছে তা করার ক্ষমতা আমাদের নেই? লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আজকে 7 তারিখ, 6 তারিখ ছিল শুক্রবার। এই শুক্রবার দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করার জন্য দুটো সংগঠন, একটি ইনকিলাব মঞ্চ,
সেই আব্দুল হাদি যিনি নির্মমভাবে নিহত হয়েছেন, শহীদ উসমান হাদি। তো তার বিচারের দাবিতে, এর কারণ হলো তার বিচার নিয়ে যে ধরনের কারসাজি হচ্ছে, তার বিচার নিয়ে যে ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে, এগুলোকে তার সমর্থকরা মনে করছেন যে অনেকটা জজ মিয়া নাটকের মতো। তো তারা বিচার চাচ্ছেন। সেই বিচার চাওয়ার জন্য তারা অতীতের মতোই শাহবাগের যে তাদের ঘাঁটি আছে সেখান থেকে সদল বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাতে আসার চেষ্টা করেছেন। দ্বিতীয় আরেকটি গ্রুপ, সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কর্মচারীদের সংগঠন। তারা এই নির্বাচনের আগে তারা তাদের যে ব্যাপারে যে বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন চান। এর কারণ হলো যে তাদের বেতন প্রায় দ্বিগুণেরও বেশি করা হয়েছে, 2.5 গুণ করা হয়েছে। এখন এই বেতন কবে নাগাদ বাস্তবায়ন হবে এটি রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বলে বর্তমান সরকার ঝুলিয়ে রেখেছেন। এখন আমলাতন্ত্রের বক্তব্য হলো যে গত 17-18 মাস ধরে আমরাই তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বাঁচিয়ে রেখেছি। আমরা না হলে তিনি থাকতে পারতেন না। তার কোনো রাজনৈতিক সংগঠন নেই, জনসমর্থন নেই, তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই। তো সেই অবস্থায় শুধুমাত্র আমলাতন্ত্রের উপর নির্ভর করে তিনি এই গত 17 মাসে যা কিছু অর্জন, যা কিছু ভোগ, যা কিছু বিলাস সবকিছু করেছেন। কাজে তিনি আমাদের একটা দফা রফা না করে তিনি এখান থেকে যেতে পারবেন না। আদারওয়াইজ আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, দেখি আমাদের ছাড়া সেই নির্বাচন কিভাবে করে। তো প্রচণ্ড জিদ নিয়ে, শক্তিমত্তা নিয়ে, সাহস নিয়ে তারা যমুনার দিকে এসেছেন। এখন এই দুটো বিপ্লবের পেছনে কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু লোকজন সন্দেহ করছে। এর পেছনে আওয়ামী লীগের হাত আছে কিনা বলতে পারবো না, কিন্তু লোকজন বলা বলি করছে। এর পেছনে জামাতের ইন্ধন আছে কিনা, এমনকি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল আছে কিনা তাও আমি বলতে পারবো না, কিন্তু লোকজন বলা বলি করছে। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হলো পুলিশ খুব শক্ত হাতে পরিস্থিতি দমন করেছে। সেই শেখ হাসিনা জমানার মতো বললে ভুল হবে, তার চাইতেও নির্মম এবং নিষ্ঠুরভাবে পুলিশ এখানে তাদের দায়িত্ব পালন করেছেন। আমি এখানে পুলিশের বাড়াবাড়ি বলবো না, পুলিশের যা করা উচিত ছিল পুলিশ আসলে তাই করেছে। এবং এই কাজগুলো যদি গত 17 মাসে পুলিশ করতে পারতো তাহলে আজকের এই অবস্থা তৈরি হতো না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বয়ং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ঘটনাস্থলে এসেছেন। তারপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এতটা ত্যক্ত, এতটা বিরক্ত, তিনি স্যান্ডেল পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে, বুঝতে পারেন যে শুক্রবার দিন সাধারণত সবাই পারিবারিক জীবন কাটায়, তো তিনি হয়তো ওভাবে ছিলেন। একটি প্যান্ট পরেছিলেন, একটি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েছিলেন, আর একটা সাধারণ চপ্পল পায়ে দিয়েছিলেন। ওই অবস্থাতে তিনি মাঠে চলে এসেছেন। এবং আমার এই জীবনে প্রথম কোনো পুলিশের কমিশনার এবং যিনি আইজি পদমর্যাদার, এবং এই আমলে পুলিশ কমিশনারকে আইজি পদমর্যাদা দেওয়া হয়েছে। তিনি নিজে হাতে লাঠি নিয়ে, তার বয়সও এখন নিঃসন্দেহে 60-62 বছর হয়ে গেছে, তো এই শরীর নিয়ে তিনি নিজে হাতে লাঠি নিয়ে মিছিলকারীদের উপর, আন্দোলনকারীদের উপর তিনি লাঠিচার্জ করেছেন। যদিও সেই লাঠিচার্জ ছিল মৃদু, রিয়েলি মৃদু। মানে মুরব্বী যেভাবে খুব রাগ হয়ে গিয়ে, বা বুড়ো মুরব্বী যেভাবে রাগ হয়ে গিয়ে তার তেদর যে নাতি পুতি এদের উপর যেভাবে মৃদু আঘাত করে, কমিশনার সাহেবের যে আঘাত ঠিক ওইরকম ছিল। আর তিনি একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে সবাইকে বলছিলেন, পিটা পিটা, ধর, মার মার। মানে বিরক্তিটা কোন পর্যায়ে চলে গেছে, ঠিক এই পর্যায়ে তিনি সেই অপারেশন চালিয়ে 10 মিনিট চালিয়েছেন কিনা জানি না, তিনি ক্লান্ত হয়েছেন। ক্লান্ত হওয়ার পর তিনি একটি বেঞ্চিতে বসে পড়েছেন এবং আকাশের দিকে তাকিয়ে একেবারে অসহায় অবস্থায় তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। আর তার আইজি সাহেব পাশে দাঁড়ানো ছিলেন, তিনি আসলে এতটা ক্লান্ত যে ওইদিকে তাকানোর বা কথা বলার অবস্থা তাহার ছিল না। তো এই দৃশ্য আমরা কখনোই দেখিনি। আর এই দৃশ্য যখন আমি দেখলাম 6 তারিখে, তাহলে আজকের 7 তারিখে কি ধুমায়িত হচ্ছে। আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত আমি বলতে পারছি না যে ঢাকাতে আসলে কি হচ্ছে, কিংবা আগামী 8 তারিখ 9 তারিখে কি হবে। তো যা কিছু হওয়ার 8 তারিখ এবং 9 তারিখের মধ্যেই হবে। 10 তারিখ এবং 11 তারিখ এই দুটো দিন মোটামুটি যারা নির্বাচন করবে তাদের করায়ত্তে চলে আসবে। আর 12 তারিখ ভোটার, ভোট কেন্দ্র সব মিলিয়ে একটা অদ্ভুত সময় পার হবে। তো যেটা বলছিলাম যে আজকের এই দিনটি পর্যন্ত, অর্থাৎ আজকে ভিডিওটি করছি 7 তারিখ, 7 তারিখ পর্যন্ত
একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ থাকা দরকার, যে পরিবেশ থাকা দরকার, পরিস্থিতি থাকা দরকার, যে বাতাস থাকা দরকার, তার একটিও নেই। বরং নজিরবিহীনভাবে, মানে ইতিপূর্বে যা কখনো হয়নি, আজকের এই দিনটিতে সবাই বলছেন নির্বাচন হবে তো, নির্বাচন শেষ পর্যন্ত হবে তো, কি হবে, নির্বাচন না হলে কি হবে, মানে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পরে কে জিতবে, কিভাবে দেশ চলবে, এই আলোচনার চাইতে নির্বাচন হবে তো, নির্বাচন হলে কারা জয়ী হবে, এইটার পরিবর্তে নির্বাচন না হলে কি কি ক্ষতি হবে, বিকল্প কি কি হতে পারে, কারা কারা গন্ডগোল করবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। রাস্তাঘাট বলতে গেলে ফাঁকা। আমি যে এলাকাতে থাকি, আপনারা এই যে আমাদের বাড়ি, এই বাড়ির পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি একটি এভিনিউ রোড। এই রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে সবসময়, এবং আজকের দিন দেখেন সেই এভিনিউ রোডে এখন যে বিকেল বাজে 3টে, এই সময়তে ভিড়ভাট্টার অবস্থাটা দেখেন। তো মানুষের মধ্যে এরকম নীরবতা, নিস্তব্ধতা রয়ে গেছে, আর চারিদিকে শুধু আশঙ্কা। এই অবস্থাতে আমরা বলতে পারি যে তীরে এসে নৌকাডুবির মতো ঘটনা ঘটে কিনা হল্প করে বলা কিন্তু যাচ্ছে না। বাঙালির এই স্বভাবটা খুব বেশি। তারা সবসময় বাড়া ভাতে ছাই দেয়, তীরে এসে নৌকা ডুবে, এবং একেবারে শুভ মুহূর্তে যখন সবকিছু ফাইনাল, সেই মুহূর্তে অনার সৃষ্টি ঘটে এবং শেষ মুহূর্তে গণেশ উল্টে যায়। নির্বাচনের যে 3-4 দিন সময় আছে, এই 3-4 দিন সময়ের মধ্যে এই বাঙালির স্বভাবের কারণে যে কি ঘটে, আল্লাহর পক্ষ থেকে যে কি ঘটে, প্রকৃতির পক্ষ থেকে যে কি ঘটে, আমাদের তকদির যে কি ঘটায়, আর আমরা নিজেরা যার যার অবস্থানে থেকে কি ঘটাই, এটা বলা যাচ্ছে না। তবে যাই ঘটবে, সিক্স সেন্স বলছে আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে না। এখন যেমন একটা অবস্থাতে চলে গেছি, ডাইনে গেল বিপদ, বায়ে গেল বিপদ, সামনে গেল বিপদ, পেছনে গেল বিপদ, হলেও বিপদ, না হলেও বিপদ, খেলেও বিপদ, না খেলেও বিপদ, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ হলো আমাদের পাপার্য, পাপ কাজ করতে করতে আমরা আশ্চর্য হয়ে গেছি, বা পাপের আচার্য হয়ে গেছি, পাপাচার্য। যেমন রাজর্ষি, তারপরে মানে মহর্ষি, এর সঙ্গে সঙ্গে পাপ কার্য করতে করতে এরকম আমরা নিজেদেরকে আশ্চর্য মানুষে রূপান্তরিত করে ফেলেছি। এই সকল পাপী তাপীদের যে তাণ্ডব, এই তাণ্ডবের শেষ সময় যে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, দয়া করো, করুণা করো।